গুড মর্নিং সবাইকে। তো যেটা আমি আগের ভিডিওতেও বলছিলাম যে এখন থেকে প্রায় সময় যখন যখন আমি একটু সময় পাবো তখন তখন আমি অন্যান্য ব্যাচের সঙ্গে কিছু কিছু টপিক যেগুলো প্রয়োজন সেগুলো শেয়ার করব। সো আজকে সানডে, আর সানডেতে মেইনলি আমরা সাধারণত ফোকাস করি ইংলিশ গ্রামারের উপর এবং স্পোকেন ইংলিশের উপর। আর প্রথমত থ্যাংক ইউ সো মাচ, বিকজ আমার প্রথম যে ভিডিওটা এসছে সেটাতে অলমোস্ট আমার হিসাবে অলমোস্ট 2.1K মানে প্রায় 2100 মতো প্রায় ভিউ পড়েছে। এর জন্য আমি অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। এবং গতকালকে যে আমি ভিডিওটা দিয়েছিলাম ওটা তো প্রায় 1000-এর কাছাকাছি চলে এসছে, গত প্রায় এখন 24 ঘন্টাও হয়নি। তো এর মধ্যে প্রায় 1000-এর কাছাকাছি ভিডিও এখনও ভিউজ চলে এসছে। এর জন্য আমি অনেকটা থ্যাঙ্কফুল টু ইউ। ওকে, সো আজকের যে টপিকটা ডিসকাস করব, এটা যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, টেট 1, টেট 2, তার পাশাপাশি যারা 8, 9, 10, 11, 12 এবং যারা প্রফেশনালও আছো, যারা বিভিন্ন জায়গায় কোনো না কোনো ক্ষেত্রে কোনো জবের ক্ষেত্রে তোমরা চাইছো যে একটু ইংলিশ শিখে নিই, একটু ইংলিশ প্রয়োজন আছে, তোমাদের জন্য খুব কাজে লাগবে। বিকজ আজকে যে টপিকটা ডিসকাস করব, এটা রোজ আমরা যখন চ্যাটিং করি না, মোবাইলে যখন কাউকে মেসেজ পাঠাই, চ্যাট করি, তখনও ছোটোখাটো ইংলিশ ওয়ার্ড আমরা ইউজ করতে চাই। তো তখন অনেক সময় আমরা ছোট ছোট ইংলিশ, ছোট ছোট ওয়ার্ড, এগুলো আমরা ভুল অনেকে বলে থাকি। অনেকে আবার ঠিকঠাক বলি, কিন্তু অনেকে আবার ভুল বলে ফেলি। সো আজকের এই ভিডিওটা যারা মনোযোগ দিয়ে দেখবে অ্যান্ড যারা একদম খুব ভালো করে ধ্যান দিয়ে বুঝবে এবং ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, I am quite sure that you will be very benefited with this video and there is no doubt on it. এটাতে কোনো ডাউট থাকবে না যে তোমরা কোনো বেনিফিট পাবে না। আর যেহেতু ক্লাসটা ইংলিশ গ্রামারের উপরে বা স্পোকেন ইংলিশের বেসিক ধরতে পারো, হতে পারে ইউ মে ফিল দ্যাট হোয়াই আই এম নট স্পিকিং ইন ইংলিশ অ্যান্ড হোয়াই আই এম ইউজিং বেঙ্গলি ওয়ার্ডস লার্জার দেন ইংলিশ ওয়ার্ডস। আমি কেন ইংলিশ থেকে বেশি বাংলা বলছি? বিকজ প্রথম শুরুর ক্লাসগুলোতে হয়তো বা যখন তোমাদেরকে গ্রামার বুঝাবো, দেন আই হ্যাভ টু গো উইথ সাম বেঙ্গলি ওয়ার্ডস ইন লার্জ স্কেল। লেটার অন ডে বাই ডে আই উইল বি শিফটিং টু ইংলিশ। ডে বাই ডে আমি ইংলিশে শিফট হয়ে যাব, বাট প্রথম দিকে আমি একটু বাংলাটাও ভালো ব্যবহার করব, বেশি ব্যবহার করব, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড মি প্রপারলি অ্যান্ড আই ক্যান এক্সপ্লেন টু ইউ প্রপারলি. If I am not being able to explain to you properly, then you are also not going to get me properly. তো যখন আমাকে প্রপারলি পাবে না, সো পুরোটা ক্লাসের মানে থাকবে না। সো আজকে খুব মনোযোগ দিয়ে দেখবে। স্পেশালি আমি আজকে আবার বলবো যে গতদিন যেভাবে তোমরা ভালোবেসেছো ভিডিওগুলোকে, ঠিক সেইভাবেই এই ভিডিওটাকে ভালোবাসবে এবং শেয়ার করবে ফ্রেন্ডসদের সঙ্গে, যাদের বেসিক জিনিসও ভুল হয় ইংলিশ গ্রামারে, আজকে ক্লিয়ার হয়ে যাবে। বিকজ আজকে যে টপিকটা আমি নেব সেটা হচ্ছে কি, চলো বোর্ডে করি সেটা কি টপিক আজকে। আর যারা এখন প্র্যাকটিস করছো বা যারা ভিডিওটা দেখছো, যদি মনে করো যে না আজকে কিছু একটা শিখবো, আমার রিকোয়েস্ট একটু পেপার আর পেন হাতে নিয়ে নাও, তোমার খুব কাজে লাগবে। যদিও ভিডিওটা আমার ফেসবুক পেজে আমার অ্যাকাউন্টসে থাকবে, ইউটিউব চ্যানেল আছে আমার, সেখানেও আমি দিয়ে দেবো, তোমরা সেখানেও পাবে। তারপরে একটু পেন পেপার নিয়ে নাও, ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ অ্যান্ড আই প্রমিস অন দ্যাট। সো আজকে যেটা প্রথম পড়বো সেটা হচ্ছে আমাদের টেন্স, যেটা আমরা ক্লাস 3, 4, 5, 6 থেকে দেখছি যে টেন্স কি, টেন্স কেন প্রয়োজন আছে, টেন্স কত রকম আছে, সিম্পল টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, সিম্পল প্রেজেন্ট, অনেক কিছু আমরা পড়ি, অনেক সোজা টপিকগুলো। কিন্তু আজকে আমি যেভাবে বুঝাবো, আই থিঙ্ক এটা একদম পুরো তোমার মধ্যে একবারে পুরো ফাইনালি সেভ হয়ে যাবে, আর কোনোদিন ভুলবে না। আমি যে এরকমভাবে আজকে তোমাদেরকে গ্রামার এই পার্টটা দেখাবো, খুব ইন্টারেস্টিং হতে চলছে। দেখো, টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কাল মানে টাইম। সো টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে যখন আমরা কোনো জিনিস বুঝি এবং কোন সময়ের পরিপ্রেক্ষিতে বলছি, সে সময়টা কি এখন, সেই সময়টা কি কিছুদিন আগের, নাকি সেই সময়টা আগামী দিন আসতে চলছে, সেই জিনিসটাকে আমরা সাধারণত বলি টেন্স। বা তোমরা যদি গ্রামার বই পড়ো, গ্রামার বইয়ের মধ্যে দেখবে ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। ক্রিয়ার কাল মানে ভার্বের সময়টাকে, ভার্বটা কোন সময় হচ্ছে, আমি যদি একটা কাজ করে থাকি সেই কাজটা কখন হতে চলছে, সেটাকে আমরা সাধারণত টেন্স বলে থাকি। সো আমি এখন হয়তো বা টিপিক্যালি কোনো গ্রামারের শব্দ ব্যবহার নাও করতে পারি, বাট তোমাদের বোঝানোর জন্য আমি গ্রামারের শব্দ কিছু ব্যবহার করবো, আর কিছু জেনে বুঝেও অ্যাভয়েড করে যাব, সো দ্যাট তোমরা ভালো বুঝতে পারো। ঠিক আছে? সো প্রথম যে পার্টটা আমরা ধরছি সেটা হচ্ছে টেন্স। টেন্স মানে কি? কাল মানে কি? টাইমকে বোঝানো হয়।
আর টেন্সের মধ্যে সাধারণত আমরা যখন আমরা কথা বলি তো 3 ধরনের টেন্স আমরা দেখতে পারি, 3 ধরনের সময় আমরা পরিপ্রেক্ষিতে উই ক্যান অবজার্ভ। দ্য ফার্স্ট ওয়ান ইজ প্রেজেন্ট টেন্স, যেটা আমরাকে বলি বর্তমানকাল, মানে এখন যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, লাইভে এসেছি, লাইভ চলছে, সরাসরি চলছে, এটা এরকম নয় যে পাস্ট কোনো একটা রেকর্ডেড ভার্সন, সেটা অতীতের কোনো কিছু নয়। প্রেজেন্ট, বর্তমানে দাঁড়িয়ে থেকে কথা বলছি, আজকের দিনে দাঁড়িয়ে থেকে, এখন দাঁড়িয়ে থেকে তোমাদের সঙ্গে কথা বলছি। সো ফার্স্ট যেটা আছে, যেটাকে আমরা হোয়াট উই সে প্রেজেন্ট টেন্স আমরা সাধারণত বলে থাকি। এবং ইয়েস্টারডে, কিছুদিন আগে, গতদিন আগে বা এরও যদি আগে, যেগুলো আমরা অতীতে করেছি, কোনো একটা সময় করেছি বা কোনো একটা কাজ করেছিলাম, কিছু বলেছিলাম, কিছু লিখেছিলাম, এনি ভার্ব বা এনি কাজ, যে কোনো জিনিস, হোয়াট উই হ্যাভ ডান বিফোর, ইট ইজ পাস্ট টেন্স। কি টেন্স? পাস্ট টেন্স, যেটাকে আমরা বাংলায় বলি অতীতকাল। নেক্সট, থার্ড ওয়ান, তৃতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে আমার ফিউচার টেন্স। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যতে কি করতে চাইছি। একটা জিনিস হচ্ছে কি আজকে কি করছি, যেটাকে আমরা বলছি প্রেজেন্ট টেন্স। একটা কি করছি, যেটা আমি আগে কোনো একটা সময় আমরা করে ফেলেছি, যেটাকে আমরা বলছি পাস্ট টেন্স। আরেকটা টেন্স কি হচ্ছে, যেটা হচ্ছে ভবিষ্যৎ, আগামী দিন বা আগামী সময়ে আমরা কি করতে যাচ্ছি, হোয়াট উই আর গোয়িং টু ডু ইন দ্য কামিং ডেজ, দিস ইজ ডাইরেক্টলি ডিনোটেড বাই মাই ফিউচার টেন্স। সো সিম্পলি যদি আমরা বুঝি, একদম মাথা থেকে ধরে রাখো যে তুমি কিচ্ছু জানো না, আজকে এইসব নতুন করে শিখছো, তাহলে তোমার সুবিধা হয়। তো আমরা কি দেখলাম? প্রথম হচ্ছে আজকে আমরা টেন্স দেখবো। টেন্স মানে হচ্ছে ভার্ব বা কোনো একটা কাজ কখন হচ্ছে, সেটা কোন সময় হচ্ছে, সেটা বোঝানোর জন্য টেন্স হয়। ঠিক আছে, যে কোনো অ্যাক্টিভিটি, যে কোনো কাজ, যে কোনো কথা বলা, লেখা, দেখা, প্রত্যেক কিছুই তো ভার্ব না, আমরা যা করি। তো কি হয়, 3টা পার্ট থাকে। একটা কি থাকে প্রেজেন্ট টেন্স, একটা কি থাকে পাস্ট টেন্স, একটা কি থাকে ফিউচার টেন্স। আর আমি যখন এখন তোমাদের সামনে বলছি, আমি কিন্তু খুব তাড়াতাড়ি বলছি, সো দ্যাট ভিডিওটা লেংদি না হয়, বড় না হয়ে যায়, এই জন্য আমি একটু ফাস্ট বলতে হচ্ছে। তো তোমরা যদি কোনো জায়গায় না বোঝো, এটা আবার রিভার্সে গিয়ে আবার প্লে করে শুনতে পারবে। সো 3 রকমের হয়। একটা কি প্রেজেন্ট টেন্স, মানে যেটা বর্তমান কালকে নিয়ে বোঝায়, বর্তমান সময়কে নিয়ে বোঝায়। এটার মধ্যে ডিফারেন্ট পার্ট আছে। ইন প্রেজেন্ট টেন্স দেয়ার আর অলসো many other parts are there, referring to the subject, referring to the type of the work done. In present tense also there are few other parts are there, like simple present, continuous present. So I'll be explaining one by one. Let me finish. So আমরা একটা করে ডিসকাস করব। তো এর আগে প্রথম যেটা আমরা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান সময়কে, প্রেজেন্ট সময়টাকে বোঝানোর জন্য যেটা বোঝানো হয় সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যেটা গত, অতীত, আগের কাজ, সেটাকে জন্য বলা হয় পাস্ট টেন্স। আর ইন ফিউচার, সামনের দিনে, কামিং ডেজে, ভবিষ্যতে যেটা করতে যাচ্ছি সেটাকে বলা হয় ফিউচার টেন্স। তো সিম্পলি যদি টেন্স বলতে হয়, সিম্পলি টেন্স মানে আমরা 3 ধরনের দেখলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবার প্রেজেন্ট টেন্সের মধ্যে কিছু পার্ট আছে। কিরকম? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি টিপিক্যালি যাব, বাট এর আগে একটা জিনিস দেখো। একটা জিনিস হচ্ছে কি, দেখো আমি যে এখন যে লেকচারটা বা একটা যে নলেজ শেয়ারিং যেটাই বলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটা কি হচ্ছে, আমি ডাইরেক্ট এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। আরেকটা জিনিস কি হয়েছে, ভিডিওটা যে আমি শুরু করেছি বা আমি যখন ক্লাসটা কন্টিনিউ করছি, এটা অলরেডি 2-3-4 মিনিট হয়ে গেছে, অলমোস্ট 3-4 মিনিট আগে থেকে আমি শুরু করেছি, ফাইন। আরেকটা জিনিস কি হচ্ছে, দেখো রোজ আমরা একটা অ্যাক্টিভিটি করছি, যে রোজই এটা হচ্ছে, ঠিক আছে, যে রোজই সূর্য উঠছে, রোজই তুমি ঘুমাতে যাচ্ছ, রোজ তুমি স্নান করছো। এগুলো কোনোদিন অতীত হয়ে যায়নি। এটা এরকম হয়েছে যে আজকে থেকে 10 বছর আগে কোনো এক সময় আমি ঘুম থেকে উঠতাম, এখন আর উঠি না, এরকম হয় না তো। বা আজকে অনেক দিন হয়েছে আমি সকালবেলা ঘুম থেকে উঠি না, আমি সবসময় ঘুমের মধ্যেই আছি, সামনের 10 দিন পরে আমি আবার ঘুম থেকে উঠবো, এরকম কি হয়? সাধারণত হয় না। তার মানে কিছু অ্যাক্টিভিটি থাকে যেগুলো আমরা রেগুলার বেসিসেও করে থাকি। সো ওইটাও তো প্রেজেন্ট টেন্স, তাই না? সো প্রেজেন্ট টেন্সের মধ্যে অনেকগুলি পার্ট আছে, 3-4টা পার্ট আছে, 4টা পার্ট আছে মেনলি। এই পার্টগুলি এখন ডিসকাস করব এবং তোমাদের আমি শিওর যে তোমাদের টেন্সের পার্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে কিভাবে বলতে হয়, কিভাবে ইংলিশ প্র্যাকটিস করতে হয়, টেন্সকে কিভাবে স্পোকেন ইংলিশের সঙ্গে কানেক্ট করতে হয়, এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে দেখাবো। সো চলো শুরু করি। সো প্রথম যে পার্টটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট টেন্স। আমি বোর্ডের মধ্যে বেশি কিছু লিখবো না, জাস্ট ছোটখাটো কিছু টার্ম লিখবো যেগুলো জাস্ট তোমরা বোঝার জন্য, আর কিছু নয়। তো প্রেজেন্ট টেন্সের মধ্যে যে প্রথম যে পার্টটা, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। কি প্রেজেন্ট? সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট মানে কি? আমি এখানে মধ্যে ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট এত কিছু এক্সপ্লেনেশন যাব না, আমি সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে যেই ধরনের কাজগুলি আমরা রোজ করি, যে সেন্টেন্সটা আমার সিম্পলি এক কথায় শেষ হয়ে যায়,
যেই অ্যাক্টিভিটিগুলি আমরা সবসময় করে থাকি, যে অ্যাক্টিভিটিগুলি সবসময় হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এরকম কিছু নেই যে আমাকেই করতে হবে তোমাকেই করতে হবে, এরকম কিছু কাজ আছে যেগুলো সবসময় হচ্ছে। যেরকম একটা এক্সাম্পল মনে করো, আমি একটা জিনিস বলছি, আই গো টু স্কুল। আমি কি বলছি? আই গো টু স্কুল। প্রথম সোজাটা দিয়ে শুরু করছি, আই গো টু স্কুল। আমি কোথায় যাই? স্কুলে যাই। আমি কোথায় যাই? আমি স্কুলে যাই। তো আই কে আমার সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, আর এটা কি? অবজেক্ট, ঠিক না? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই জিনিসটা আমরা সবাই বুঝি। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের মধ্যে অ্যাবাউট হোম ইউ আর স্পিকিং অ্যাবাউট, কার ব্যাপারে বলছো সে হচ্ছে সাবজেক্ট, বা হু ইজ ডুইং দ্য অ্যাক্টিভিটি, কে কাজ করছে তাকে আমরা সাবজেক্ট বুঝি। ভার্ব মানে হচ্ছে কি কাজটা করছে সেটাকে আমরা ভার্ব বুঝি, হোয়াট অ্যাকশন ইজ গোয়িং অন অর, ওকে। অ্যান্ড রাদার দেন সাবজেক্ট অ্যান্ড ভার্ব যে পার্টটা আমাদের থাকে সেটাকে আমরা অবজেক্ট বলে থাকি। তাহলে আই গো টু স্কুল, এখানে আই গো টু স্কুল, এটা কি আমার সিম্পল প্রেজেন্ট। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে, ধরো রাম স্পিক্স ইংলিশ। রাম স্পিক ইংলিশ, ঠিক আছে। রাম কি বলে? রাম স্পিক্স করে। স্পিক মানে কি? কথা বলা। তো স্পিক্স মানে রাম কথা বলছে, কথা বলে, রাম কথা বলে। রাম স্পিক্স ইংলিশ মানে রাম কথা বলে। আচ্ছা, এই জিনিসটা আমি বললাম যে রাম স্পিক ইংলিশ, এটা থেকে তুমি কি বুঝলে? রাম কি এখন কথা বলছে না? রাম কথা বলছে, এটা বলছে না। রাম কথা বলবে, কালকে কথা, পরশু কথা বলবে, এটা থেকে এটা বোঝাচ্ছে না। তাহলে রাম স্পিক ইংলিশ দিয়ে কি বুঝালো? রামের একটা বৈশিষ্ট্য বললো যে রাম ইংলিশে কথা বলে, এবং এটা কি বুঝিয়েছে? আমি ইংলিশে কথা বলি, তার মানে কি? কন্টিনিউয়াস বলি, সময় বলতে থাকি, কন্টিনিউয়াস এখন বলছি না, বাট নর্মালি আমি বলি। লাইক আই লাইক ফুড, আমি ফুড পছন্দ করি, তার মানে কি এরকম যে আমি এখন ফুড খাচ্ছি, বা গতদিন আমি ফুড খেয়েছিলাম, বা আগামী দিন আমি ফুড খাবো? নো, এটা আমার হ্যাবিট। আই লাইক ফুড, রাইট? আই ওয়াচ মুভিজ, আমি কি করি? আই ওয়াচ মুভিজ, আমি মুভিজ দেখি। তাহলে এই ধরনের যে সেন্টেন্সগুলো সবসময় যেগুলো সিম্পল ভাবে ব্যবহার হয় সেগুলোকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলি। কিরকম ভাবে? আরেকটা জিনিস আমি তোমাকে এটার একটা স্পেশালিটি বলি, ভার্ব। আমরা যখন বলি ভার্ব, ঠিক আছে, সবসময় মনে রাখবে ভার্ব বোঝার সময়, ভার্ব কি করার সময়? ভার্ব বোঝার সময়, বা কোনো একটা সেন্টেন্স লেখার সময়। যেরকম আমি যখন এখন লিখেছিলাম, কি লিখেছিলাম? রাম স্পিক্স ইংলিশ। আমি কি লিখেছিলাম? রাম স্পিক্স ইংলিশ। আচ্ছা, এটা তো এরকমও হয়, আই স্পিক ইংলিশ, আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি, মানে আই স্পিক ইংলিশ, সাপোজ, ঠিক আছে। এখন এইখানে স্পিক লিখেছি, এখানে আবার স্পিক্স লিখেছি, এখানে একটা এস লাগিয়েছি, কেন? কি ডিফারেন্স কেন হতে পারে? যারা জানো আনসার কমেন্ট করতে পারো, তোমাদের মধ্যে কেউ বলতে চাইলে বলতে পারো, যারা আমার এখানে আছো। তো রাম স্পিক্স ইংলিশ, আর এখানে হচ্ছে স্পিক ইংলিশ, কেন? এখানে এস দেওয়া হয়েছে, এখানে আবার এস দেওয়া হয়নি, এটা কি রিজন হতে পারে? এইটার রিজন হচ্ছে বাবা নাম্বার, এটার না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা রিজন কি? থার্ড পারসন, আরেকটা কি? সিঙ্গুলার নাম্বার, আরেকটা কি? সিঙ্গুলার নাম্বার। এটার কি? এটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? আপনি তো পড়াচ্ছিলেন আমাকে টেন্স, এই কারণে আমি বলেছিলাম যে আজকের ভিডিওটা যে পুরো ডিটেলসে দেখবে ও পুরো ক্লিয়ার হয়ে যাবে, অ্যাটলিস্ট টেন্সের ব্যাপারে, সেন্টেন্সের ব্যাপারে বেসিক আইডিয়া ওর হয়ে যাবে, কোন সেন্টেন্সটা কি এটার পুরো আইডিয়া হয়ে যাবে। এর জন্য তাহলে আমাকে কি করতে হবে? আই হ্যাভ টু এক্সপ্লেন ইউ পারসন, আমার এখন তোমাকে পারসন এক্সপ্লেন করতে হবে, এখন আমার তোমাকে নাম্বার এক্সপ্লেন করতে হবে, যেটা আমি এখন করব। তাহলে কি হবে? টেন্সের সঙ্গে সঙ্গে যেভাবে আমরা রাস্তা দিয়ে যাবো, আমি যখন এখান থেকে বিশালগড় থেকে যখন আমি আগরতলা যাব, মাঝখানে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমি তোমাদের সঙ্গে এক্সপ্লেন করে যাব। তার মানে আমি এক্সপ্লেন করতে এসেছিলাম টেন্স করার সময় যে জিনিসগুলো প্রয়োজন হচ্ছে, যে জিনিসগুলো ইউজ হচ্ছে, এই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে এখন এক্সপ্লেন করে যাব। সাধারণত আমরা কি করি? এগুলো এক্সপ্লেন করি না, অন্যান্য সময় সাধারণত অনেকে করে না। তাহলে কি হয়? যে বোঝার ও বুঝতে পারে না, মাঝখানে সমস্যাগুলোকে অ্যাভয়েড করে চলে যায়, ডেস্টিনেশন নিয়ে শুধু কথা বলে।
ঠিক আছে, টেন্স বোঝাতে এসছে, টেন্সই শুধু বুঝিয়ে যায়, সে কারণে মাঝখানে এগুলো অনেকে ক্লিয়ার থাকে না, যেটা এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমি কি বলেছি, এখন আমি কি এক্সপ্লেন করব, এখন আমি পার্সন এক্সপ্লেন করব। কে এক্সপ্লেন করব, পার্সন। তোমরা অনেকেই জানো, তারপর আমি এগুলো একটু ডিভিশন করে যাচ্ছি। পার্সন মানে কি, ব্যক্তি। কয় রকমের হয়, ফার্স্ট পার্সন হয়, সেকেন্ড পার্সন হয়, আর এটা হচ্ছে থার্ড পার্সন হয়। এবার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কি, একদম সোজা কথা মনে রাখবে। ফার্স্ট পার্সন মানে হচ্ছে আই, উই, ঠিক আছে। সেকেন্ড পার্সন মানে কি হচ্ছে ইউ, ঠিক আছে। থার্ড পার্সন মানে কি হচ্ছে হি, শি, দে, এগুলো কি হয়ে যাচ্ছে, আমার থার্ড পার্সন হয়ে যাচ্ছে। মানে সিম্পলি আমি যদি বলতে যাই যে পার্সন কয় প্রকারের হলো, পার্সন সাধারণত 3 প্রকারের হয়। কি কি পার্সন হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর ফার্স্ট পার্সন মানে আমি, ফার্স্ট মানে কি আমি, আমরা আগে প্রথম নিজেকে নিয়ে ভাবি না সবাই, আগে নিজে কিভাবে ভালো থাকবো এরকম নিয়ে ভাবি, তারপরে বাকি সবার ব্যাপারে ভাবি। আগে নিজে সুস্থ থাকতে হবে, তারপর মানুষকে সুস্থ থাকার জন্য সাজেশন দিতে হবে, তাই না? তাই জন্য আমরা কি বলি প্রথমে, হোয়াট ইজ সে, আমরা সবসময় ফার্স্ট পার্সন মানে নিজেকে বলি, আমাকে দিয়ে যা বুঝাবে বা আমাদেরকে দিয়ে যা বুঝাবে, ঠিক আছে, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন। আবার কি বলছি, আমি বা আমাকে, ঠিক আছে, আমি মানে কি আই, আমাদেরকে মানে কি উই। আমি বা আমাদেরকে নিয়ে, যেটার মধ্যে আমি প্রেজেন্ট আছি। আচ্ছা, আমি যদি বলি আমাদের শব্দটার মধ্যে কি আমি প্রেজেন্ট নেই? আমরা মনে করো 5 জন লোক আছি, আমরা 5 জন লোক দাঁড়িয়ে আছি, বললাম আমাদের জন্য আইসক্রিম লাগবে। আমরা কি বলছি, হোয়াট উই আর সেইং উই অলসো নিড আইসক্রিমস, আমাদের জন্য আইসক্রিমের প্রয়োজন আছে। তাহলে ওই যে আমি যে বলছি আমাদের, তাহলে আমার জন্য কি আইসক্রিম আনবে না? আনবে। তার মানে আমাদের মধ্যে কে প্রেজেন্ট আছে, আমি নিজে উপস্থিত আছি, আমি নিজে সেখানে প্রেজেন্ট আছি। সে কারণে বলা হয় সবসময় যে তুমি নিজে, মানে আমি বক্তা নিজে যেখানে যেখানে প্রেজেন্ট আছে, প্রত্যেকটা জায়গাকে ফার্স্ট পার্সন বলা হয়। ক্লিয়ার? সেই জন্য বলছি আমি, আমরা, এটা দিয়ে মনে রাখবে, আমি, আমরা, আই, উই, এগুলো দিয়ে আমরা ফার্স্ট পার্সনকে বুঝি। সেকেন্ড পার্সন মানে হচ্ছে তুমি বা তোমরা, যেটাকে আমরা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি। সেকেন্ড পার্সন, আমি বাদ দিলাম, তুমি, ঠিক আছে, তুমি। দেখো আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি না, তাহলে আমি হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন যারা আমার এই ভিডিওটা দেখছো। আর থার্ড পার্সন কে, থার্ড পার্সন আছে অন্য কেউ, ধরো আমি এখানে তোমাদের সঙ্গে ক্লাস করছি বা অনলাইনে এসেছি, এটা বাইরে থেকে অন্য কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমার সাইড থেকে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাহলে সেটা কি আমি না, সেটা কি তুমি না, সেটা অন্য আরেকজন, তাহলে সে হচ্ছে থার্ড পার্সন। বুঝাতে পেরেছি? এখানে অনেকগুলো লোক হতে পারে, এখানে এরকম হতে পারে গ্রিলের বাইরে বা আমার এই বারান্দার বাইরে, যেখানে আমি ক্লাস নিচ্ছি আমার বারান্দার বাইরে, সেখানে 2 জন লোক হতে পারে, 1 জন লোক হতে পারে, তাহলে এটা একজন। সেখানে একজন হয় 2-3 জন দাঁড়িয়ে দেখছে, এটাও হতে পারে 2-3 জন। তাহলে আমরা যদি বলি যে কতজন দেখছে, তাহলে এটা হচ্ছে নাম্বার। যদি একজন দেখে তাহলে সিঙ্গুলার নাম্বার, যদি অনেকজন দেখে তাহলে প্লুরাল নাম্বার। যে একটু আগে বলছিলাম যে পার্সন আর নাম্বার আমরা শিখবো, দেখো এক্ষুনি শিখে ফেলছি। নাম্বার মানে কি, সংখ্যা যখন বোঝায়, সংখ্যাবাচক, মানে একজন না একের অধিক। যদি ফার্স্ট পার্সন হয় তাহলে আই মানে কি, ফার্স্ট পার্সন, ঠিক আছে। তাহলে সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, কারণ আই দিয়ে কাকে বোঝানো হয়েছে, একজনকে বোঝানো হয়েছে। এই যে বলছি, এই যে এখানে বললাম আই দিয়ে কাকে বোঝানো হয়েছে, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। কিন্তু উই যখন বলছি তখন কি, প্লুরাল। উই যখন বলছি তখন কি, প্লুরাল, কারণ উই দিয়ে অনেকজনকে বোঝাচ্ছি, এজন্য প্লুরাল, মানে সংখ্যাটা বেশি, অনেকজন। আর আই দিয়ে যখন বলছি তখন সিঙ্গুলার। ইউ যখন হয়, ইউ সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। কিরকম, আমি যদি বলি ইউ আর গুড, মানে বললাম যে একজন ভালো, ইউ অল আর গুড, তোমরা সবাই ভালো, তখন কি আমি ইউ দিকে একজনকে বুঝিয়েছি না অনেকজনকে বুঝিয়েছি? অনেকজনকে বুঝিয়েছি। তাহলে ইউ অল আর গুড মানে তোমরা সবাই, এই জন্য বলছি ইউ দিয়ে সিঙ্গুলার কেউ বোঝাতে পারে, প্লুরাল কেউ বোঝাতে পারে। নেক্সট, যদি কোনো নাম থাকে, নেম, কোনো নাম, হি, শি যদি থাকে, কোনো একটা নাম, মনে করো রাম, রাম কি আমি? সিম্পলি নিজেকে নিজে প্রশ্ন করো, রাম কি আমি? না। রাম কি তুমি? না। রাম আরেকজন, তার মানে কি, রাম হচ্ছে কি আমি ফার্স্ট পার্সন? না। সেকেন্ড পার্সন? না। রাম হচ্ছে আরেকজন, মানে থার্ড পার্সন। তাহলে রাম কি হয়ে গেল, থার্ড পার্সন। এই যে দেখো, এই কারণে বলা হয় যে নেম মানে থার্ড পার্সন, হি, শি, দে। নেম হলে কি হয়ে যাবে, সিঙ্গুলার। হি হলে কি সিঙ্গুলার, শি হলেও সিঙ্গুলার, দে হলে আবার কি হয়ে যাবে, প্লুরাল। দে দিয়ে কি, তাহারা, মানে দে অনেকজন, তাহলে দে দিয়ে কাকে বোঝানো হয়, প্লুরালকে বোঝানো হয়। তাহলে আমি আশা করি যে তোমাদের যে এখন আমি বোঝাচ্ছিলাম পার্সন আর নাম্বার, এই দুটো জিনিস ক্লিয়ার হয়েছে। এবার আমি আমার পুরনো জায়গাতে আমি আবার ব্যাক করি, যেখান থেকে আমি কথা বলছিলাম। সেটা বলছিলাম যে আমি যখন বলছি যে রাম স্পিক্স, কি হয়, ইংলিশ। রাম স্পিক্স ইংলিশ।
আরেকটা কি, আই স্পিক ইংলিশ। আই স্পিক কি, ইংলিশ। এই দুটো শব্দ বলছিলাম। এর মধ্যে রামের মধ্যে কি ছিল, এস ছিল, আর আইয়ের সঙ্গে কোনো এস ছিল না। সব সময় মনে রাখবে যে থার্ড পারসন যদি হয়, ভার্বটা যদি থার্ড পারসন হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, প্লাস সিঙ্গুলার নাম্বার যদি হয়, কি হয়, সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে রাম, রাম হচ্ছে সাবজেক্ট। রাম কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন? কমেন্ট ফার্স্ট। আর এতক্ষণ অবধি যদি দেখছো যে হ্যাঁ বুঝতে পারছি, তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। রাম মানে থার্ড পারসন। রাম কি আমি, না রাম কি তুমি, না রাম আরেকজন, তার মানে থার্ড পারসন। এবার রাম দিয়ে কি একজনকে বোঝানো হয়েছে না অনেকজনকে বোঝানো হয়েছে? রাম দিয়ে কি ইট ডিনোটস টু সিঙ্গেল পারসন অর মাল্টিপল পারসনস? ডেফিনেটলি সিঙ্গেল পারসন ইট ইজ ডিনোটিং, ইন্ডিকেটিং। সো ডেফিনেটলি রাম ইজ সিঙ্গুলার। তো যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে, সঙ্গে সঙ্গে ভার্বের সাথে, কিসের সঙ্গে, ভার্বের সঙ্গে এস অর ইএস কানেক্ট হয়। কি কানেক্ট হয়? এস অথবা ইএস, এস অথবা ইএস কানেক্ট করতে হয়। যেরকম রাম স্পিক্স ইংলিশ। আবার যদি এটাকে এরকম বলতাম, রাম গোজ টু স্কুল। এখানে কি হয়ে গেছে, ও আছে দেখে ইএস হয়ে গেছে, আর এখানে ও নেই, সেজন্য কি হয়েছে, এস হয়েছে। তাহলে কি এটা, এই জিনিসটা আমি বলছিলাম যে রাম স্পিক্স ইংলিশ। কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন মানে রামকে বুঝিয়েছে, সাবজেক্টকে বুঝিয়েছে, সিঙ্গুলার দিয়েও সাবজেক্টকে বুঝিয়েছে। ও কি একজন, অনেকজন, রাম মানে একজন। তাহলে ভার্বের সঙ্গে, এই সেন্টেন্সে ভার্ব কে ছিল, বলা মানে স্পিক, তার সঙ্গে কি আসতে পারে, এস অথবা ইএস আসতে পারে। এখন এখানে স্পিক্সের সঙ্গে এস এসছে। যদি আমি অন্য একটা এক্সাম্পল নিই, এই এক্সাম্পলটার সঙ্গে যদি আমি অন্য আরেকটা এক্সাম্পল নাম্বার 2টা যেটা নিয়েছি, এটা ছিল এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল নাম্বার 2তে যদি যাই, তাহলে কি দেখেছি, রাম গোজ টু স্কুল হয়ে গেছে। কেন গোজ হয়েছে? কারণ ভার্বের সঙ্গে এস অথবা ইএস কানেক্ট হতে হবে, এজন্য আমি ইএস কানেক্ট করেছি। এবং এটা কোন টেন্সে হয় সব সময় ধ্যানে রাখবে, এটা শুধু প্রেজেন্ট টেন্সে হয়। এটা কোন টেন্সে হয়? এই যে ফর্মুলাটা আমি বলছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে, এস বা ইএস কানেক্ট হয় ভার্বের সঙ্গে। সেটা কখন হয়? সেটা শুধু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়। কোন টেন্সের ক্ষেত্রে হয়? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়। আর তুমি যদি প্রেজেন্ট টেন্সের মধ্যেও চলে আসো যে স্যার প্রেজেন্ট টেন্সের মধ্যেও কোন ক্যাটাগরিতে হয়, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়। কোথায় হয়? সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়। তাহলে এখানে কি শিখলাম? এখানে শিখলাম যে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে কি হবে, ভার্বের সঙ্গে এস অথবা ইএস কানেক্ট হয়। কখন হবে? যদি ভার্বের যে সাবজেক্ট আছে, সেন্টেন্সের যে সাবজেক্ট আছে, ও যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। অনলি ইন দ্যাট কেস অনলি will be adding s or es with the verb. Done? আরো কিছু সেন্টেন্স আছে যেগুলো চিরন্তন সত্য, যেরকম হচ্ছে the sun rises in the east. সান কি করে? ইস্টে উদিত হয়। রাইজেস মানে কি? উঠে, সূর্য উঠে। ঠিক আছে, তো এখানেও দেখো রাইজেস এর সঙ্গে এস কানেক্ট করেছি। কেন? দ্য সান কি পারসন হবে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন? চটপট বলো। দ্য সান হচ্ছে, মনে মনে প্র্যাকটিস করো। দ্য সান কি? দ্য সান হচ্ছে থার্ড পারসন। কেন? সান কি আমি কি সূর্য? ডেফিনেটলি নট। তুমি সূর্য না, অন্য কেউ সূর্য? ডেফিনেটলি অন্য কেউই তো সূর্য। আমি সূর্য না, তুমি সূর্য নো। ওই যে আরেকজন আকাশের উপর দাঁড়িয়ে বসে দেখা যাচ্ছে, উনি হচ্ছে সূর্য। তাহলে উনি কি? থার্ড পারসন। এবার উনি কি একা না অনেকজন? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। কারণ সূর্য কটা আছে আমাদের সোলার সিস্টেমে, আমরা কাকে দেখতে পারি? একজনকে দেখতে পারি। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হয়? উঠে মানে কি হয়? রোজ উঠছে। ইটস এন রেগুলার প্র্যাকটিস। ঠিক আছে না? ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, সবসময় হচ্ছে। সে কারণে আমরা কি বলছি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আর রাইজেস কেন দিয়েছি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। সো এটাও কিসের এক্সাম্পল? এটাও আমার সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। আই থিঙ্ক সিম্পল প্রেজেন্ট সবার ক্লিয়ার হয়েছে। এখন আমি যে কিছু এক্সাম্পল তোমাদের সঙ্গে বলবো। কিরকম? আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। সে যায়, হি গোজ। কি বলেছি? আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। সে যায়, হি গোজ। কেন গোজ হয়েছে? ঝটপট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হিয়ার জায়গায় রামও দিতে পারো, রাম, শাম, এনি নেম, যে কোনো নাম ইউজ করতে পারো। তো আমি এখানে সাধারণত 3টা দিয়েই দেখালাম। ফার্স্ট পারসন, আই মানে ফার্স্ট পারসন, ইউ মানে সেকেন্ড পারসন,
হি সি মানে কি থার্ড পার্সন, ফার্স্ট পার্সনটা মেইন ভার্বই হয়েছে। মেইন ভার্ব কেন, মানে গোটা মেইন শব্দটা কি গো, সেই জন্য মেইন ভার্ব গোই হয়েছে। আর এখানে মেইন ভার্বের সঙ্গে এস বা ইএস কানেক্ট হয়ে গোজ হয়ে গেছে। তাহলে আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, রাম বা শ্যাম যায় বা যে কোনো কেউ যায়, হি সি যায়, তাহলে কি হয়ে গেছে, গোজ হয়ে যেতে। আর যদি এখানে দে হতো, দে হলে কি হবে, দে গো না গোজ, দে গোজ হবে না গো হবে, ভেরি গুড, গো হবে, ভেরি গুড, দে গো হবে। কেন দে গো হবে, কারণ দেটাকে আমি না, দেটাকে তুমি না, দেটা আরেকজন মানে থার্ড পার্সন, ভেরি গুড, বুঝলাম। কিন্তু দেটা কি সিঙ্গুলার না প্লুরাল, দেটা হচ্ছে প্লুরাল, দেটা কি প্লুরাল, অনেকজনকে বুঝিয়েছে। তাহলে আমাদের রুলস যেটা বলছিল যে থার্ড পার্সন হতে হবে আর সিঙ্গুলার হতে হবে, এটা কি এই ক্যাটাগরিতে পড়ছে, পড়ছে না। কেন, থার্ড পার্সনে পড়ছে কিন্তু সিঙ্গুলার না হয় কি হয়ে পড়ে গেছে, প্লুরালে পড়ে গেছে, এই যে দেটা। ঠিক আছে, তাহলে কি এটা মিল ম্যাচ করলো, করলো না। সে কারণে ভার্বের সঙ্গে কি এস অথবা ইএস কানেক্ট হবে, হবে না, সে কারণে দেয়ের সঙ্গে গো হয়ে গেছে। বোঝাতে পেরেছি? ওকে, নেক্সট সাপোজ একটা ইংলিশ লাইন বলছি, এবার তো গ্রামার বুঝে নিলাম, এবার কিছু ইংলিশ, স্পোকেন ইংলিশের কিছু ইংলিশ বা স্পোকেন ইংলিশও বলবো না, নর্মাল ইংলিশ নলেজের কিছু জিনিস বলছি। তাহলে আমি দেখি, আই সি, তোমাকে আই সি ইউ, দেখো ইংলিশ করছি কিন্তু। তাহলে নর্মাল দেখো, আমি দেখি, তাহলে কি ছিল, আই সি। কাকে দেখি, এনিথিং, মনে করো আমি এখন তোমাকে দেখছি, তাহলে আই সি ইউ, আমি তোমাকে দেখি। কখন দেখি, ইন দ্য মার্কেট, বাজারে দেখি। I see you in the market, হয়ে গেছে, সিম্পল সিম্পল সেন্টেন্স, I see you in the market। যখন, তাহলে কি হয়ে যাবে, when, তুমি যাও, তাহলে আমি যাই, I go, তুমি যাও, you go, তাহলে when you go। কখন, when you go, কখন, আমি তোমাকে কখন দেখি, I see you, আমি তোমাকে দেখি, in the market, মার্কেটে দেখি। when you go, যখন তুমি যাও, in the market। সাপোজ হয়ে গেল আমার একটা সেন্টেন্স। তাহলে তুমি দেখো, আই সি ইউ ইন দ্য মার্কেট হোয়েন ইউ গো ইন দ্য মার্কেট। ইন দ্য মার্কেট, ইন দ্য মার্কেট আমি দুইবার লিখেছি, তুমি একবার লিখলেও পারো, মডার্ন ইংলিশে একবার লিখলেই হয়, পরবর্তী সময় না লিখলেও হয়, ইউ ক্যান অ্যাভয়েড দিস থিং। বাট যেহেতু এটা বেসিক, আমি বলছি বেসিক ক্লাস, তো আমি তোমাদেরকে এখানেও লিখলাম, গ্রামাটিক্যালি এখানে কোনো ভুল নেই। আই সি ইউ ইন দ্য মার্কেট হোয়েন ইউ গো ইন দ্য মার্কেট, যখন তুমি মার্কেটে যাও। সেম সেন্টেন্সটা দেখো কি হয়ে যাবে, আই সি রাম, আমি রামকে দেখি, কোনখানে, ইন দ্য মার্কেট। এখানে ইন দ্য মার্কেট না লিখলে হবে, লাস্টে লিখলেও হয়। সো আই সি রাম ইন দ্য মার্কেট হোয়েন, যখন কি করে, রাম কি করে, রাম যায়, তাহলে আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, রাম যায়, রাম গোজ। কেন, রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাম গোজ ইন দ্য মার্কেট, যখন রাম মার্কেটে যায়। তাহলে দেখো, সিম্পল সিম্পল সেন্টেন্স দিয়েও আমরা সুন্দরভাবে কথা বলতে পারি আমরা চাইলে। তাহলে এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে, ডু ইউ লাইক আইসক্রিম, কেউ আমাকে প্রশ্ন করলো, কি প্রশ্ন করলো, ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো? তুমি দুটো ভাবে আনসার দিতে পারো। কিরকম ভাবে, সাপোজ তোমার এত ইংলিশ ভালো জানা নেই, তো ডু দিয়ে কোশ্চেন করেছে, তুমি কি আইসক্রিম পছন্দ করো? ইয়েস আই ডু। কি বলতে পারো? ইয়েস, হ্যাঁ, আই ডু, মানে আমি পছন্দ করি। এই যে আই ডু দিয়েছো, আই ডু দিয়ে মানে কি, লাইক করাকে বুঝিয়েছে। ওকে, সো হেয়ার ডাইরেক্টলি ইট ইজ রেফারিং টু ইয়েস আই ডু, ইয়েস আমি পছন্দ করি। যদি তোমাকে বলে তুমি কি বাজারে যাও, ডু ইউ গো ইন দ্য মার্কেট? ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। ইয়েস আই ডু, ইয়েস আই ডু, এই একটা শব্দ দিয়ে, একটা আনসার দিয়ে তুমি মাল্টিপল কোশ্চেনকে আনসার করতে পারো। এখন তুমি কোথাও বেড়াতে গেছো, ডু ইউ লাইক পেইন্টিং, কেউ তোমাকে জিজ্ঞেস করলো ডু ইউ লাইক পেইন্টিং, সো হোয়াট ইউ ক্যান সে, তুমি কি বলতে পারো? ইয়েস আই লাইক পেইন্টিং, অর ইউ ক্যান সে ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি, ইয়েস আই ডু, এতটুকু বলতে পারো। অথবা এটা বলতে পারো, ইয়েস আই লাইক পেইন্টিংস, আমি লাইক পেইন্টিংস পছন্দ করি, এভাবে বলতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে ডু ভার্ব দিয়ে যদি আমরা আনসার বলি। আর ডু ভার্ব দিয়ে যদি না, মেইন ভার্ব দিয়ে যদি করতে যাই, ইয়েস আই লাইক আইসক্রিম, ইয়েস আই লাইক আইসক্রিম, তুমি এভাবেও বলতে পারো। তো এইগুলো হচ্ছে সিম্পল সিম্পল কিছু জিনিস যেগুলো এখন তোমাদের সঙ্গে আমি এক্সপ্লেন করলাম। এবার যাই পাস্ট টেন্সে। কোন টেন্সে? সিম্পল পাস্ট। সিম্পলের মধ্যেও, সরি সিম্পল পাস্ট না, আমরা যাব এখন পাস্ট টেন্সের মধ্যে
পাস্ট টেন্সের আন্ডারে সিম্পলটা। এতক্ষণ কি দেখেছিলাম? এতক্ষণ দেখেছি প্রেজেন্ট টেন্সের মধ্যে সিম্পল একটা। এখন প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াসও আছে, ওগুলো আছে, এগুলো আমি যাচ্ছি না আপাতত, এটা যাবো, বাট আগে এটা দেখিয়ে নিই। এটাতে কি বলেছে? পাস্ট টেন্স হবে বাট সিম্পল হবে। তাহলে তুমি একটা জিনিস ভাবো, আমি একটু আগে কি বলেছিলাম? আই লাইক, আই গো, ঠিক আছে, আই গো। আই সি, আমি দেখি। এই যে প্রত্যেকটা সেন্টেন্স নিয়েছিলাম, লাইক মানে পছন্দ করা, গো মানে যাওয়া, সি মানে দেখা, এখানে প্রত্যেকটা প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল ছিল, একটু আগে যেরকম নিয়েছি। এখন পাস্ট কি করে হবে? সিম্পল। আই লাইকড, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই স মানে আমি দেখেছিলাম। তাহলে এইখানে কি চেঞ্জ হয়েছে? শুধু লাইক থেকে লাইকড হয়েছে, গো থেকে ওয়েন্ট হয়েছে, আর সি থেকে স হয়েছে, বাকি সব কিছু সেম থাকবে। আরেকটা জিনিস ধরো, রাম কি হতো? রামের যদি গো যখন করেছিলাম, রাম গোজ হয়েছিল না, এখন রাম ওয়েন্টই হবে। কি হবে? ওয়েন্টই হবে। কেন? কারণ পাস্ট টেন্সে সিম্পল পাস্ট টেন্সে সব সময় ভার্বের পাস্ট ফর্মটা ইউজ হয়। ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। যেরকম মনে করে দেখো, আমরা আগে শিখেছিলাম, বা তোমরা হয়তো আগে শিখেছো, গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন। গো কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ওয়েন্ট কি ফর্ম? পাস্ট ফর্ম। গন কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। এরকম করে শিখেছিলে। তারপর কি শিখেছিলে? সি, স, সিন। কি শিখেছিলে? সি, স, সিন। সিটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স। সটা কি টেন্স? পাস্ট টেন্স, মানে পাস্ট ফর্মে। আর এটা কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো শিখেছিলে। আর কি শিখেছিলে? অনেকগুলো শিখেছে, এগুলো পুরো চার্ট থাকতো বইয়ের মধ্যে, এগুলো কিন্তু লাগবে। যেরকম ডু, ডিড, ডান। কি শিখেছিলে? ডু, ডিড, ডান। তো ডুটা কি ছিল? প্রেজেন্ট ফর্ম। ডিডটা কি ফর্ম? পাস্ট ফর্ম। ডানটা কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই জন্য সবসময় মনে রাখবে, যখন সিম্পল প্রেজেন্ট টেন্স করছো, তখন সব সময় অলওয়েজ কি হবে? সাবজেক্ট তো বসবেই, সাবজেক্ট বসবে, তার সঙ্গে কে আসবে? ভার্ব আসবে। কিন্তু ভার্বের কি ফর্ম বসবে? ভার্বের পাস্ট ফর্মটা বসবে। তার সঙ্গে কি আসবে? তার সঙ্গে তারপর অবজেক্ট আসবে, তখনই সেন্টেন্স হবে। কিরকম? রাম স দ্য মুভি। রাম কি করেছে? মুভিটা দেখেছে। রাম স দ্য মুভি। তাহলে রাম স দ্য মুভি, স মানে কি? দেখেছিল, দেখেছিল। রাম কি করেছিল? মুভিটা দেখেছিল। তাহলে সটা মানে কোন টেন্স? পাস্ট টেন্স। স মানে কোন টেন্স? পাস্ট টেন্স। তো তোমরা যখনই কোশ্চেন দেখবে বা কোনো সেন্টেন্স দেখবে, তোমরা হয়তো কোশ্চেনে অনেক সময় ডাউট হয়ে যায় যে আরে এটা কোন টেন্সে দিয়েছে কোশ্চেনটা। তো তুমি এখানে ভার্বটা দেখবে, সি, স, সিন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন। ঠিক আছে, ওই পাস্ট পার্টিসিপল ফর্মগুলি তোমার মুখস্থ থাকতে লাগবে, একদম জানা থাকতে লাগবে। তাহলে রাম কি করেছে? স করেছে। স মানে কি? তোমার মনে থাকতে হবে, আরে স মানে না আমি শিখেছিলাম, স কোথা থেকে এসছে? সি, স, সিন। তাহলে সিটা কি ছিল? প্রেজেন্ট ফর্ম। সটা কি ফর্ম? পাস্ট ফর্ম। আর সিনটা কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বের এই তিনটা ফর্ম তোমার জানা থাকতে লাগবে। তো যখন তুমি স দেখবে, তখন বুঝে গেছো দেখেছিল, দেখেছিল। তাহলে এটা কোন টেন্সে চলে গেছে? এটা পাস্ট টেন্সে চলে গেছে। কোন টেন্সে চলে গেছে? পাস্ট টেন্সে চলে গেছে। তাহলে পাস্ট টেন্সের মধ্যে কি গেছে? তাহলে আমি কি দেখলাম যে পাস্টে যখন আমরা সিম্পল করি, তখন কি দেখি? প্রথমে সাবজেক্ট বসাতে হয়, সাবজেক্ট লিখলাম রাম, তারপর ভার্বের পাস্ট ফর্মটা লিখতে হয়। ভার্ব মানে কে? স, তার পাস্ট ফর্মটা লিখেছি। তারপরে যেটা পরে থাকে সেটা হচ্ছে আমার অবজেক্ট, সেটা হচ্ছে কি আমার অবজেক্ট। এটা হচ্ছে আমার কি? সিম্পল পাস্ট টেন্স। কি টেন্স? সিম্পল পাস্ট টেন্স। এবার দেখো, আবার একটু কম্পেয়ার করি। তাহলে দেখো, তাহলে আমি দেখেছিলাম আই স, কাকে? তোমাকে। আই স ইউ। স কেন দিয়েছি? দেখেছিলাম, অতীতের কথা বলছি, পাস্ট। দেখি মানে আই সি। আচ্ছা, এটা একটু প্র্যাকটিস করে দিই, তারপর তোমাদেরকে ওইটা এই সেন্টেন্সে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো, প্রেজেন্টে কি শিখেছি আর পাস্টে কি শিখেছি, একটু কম্পেয়ার করে দেখাচ্ছি, তাহলে কম্পেয়ার করতে পারবে। প্রেজেন্টে কি শিখেছি আর পাস্টে কি শিখেছি। আচ্ছা, আমি একটু দেখে নিই লাইফটা চলছে কিনা বা কিছু টেকনিক্যাল হয়েছে কিনা।
ওকে, চলছে লাইভ। ওকে, প্রেজেন্টে কি দেখেছি আর পাস্টে কি দেখেছি এটা একটু দেখে নিই, তারপর তোমাদের সঙ্গে বলছি। আমি প্রেজেন্টে কি দেখেছিলাম, আই গো, ঠিক আছে, ইউ গো, হি অথবা সি যে কোনো একটা লিখবে, আমি এখানে হি লিখছি, হি ছিল গোজ, বা কি লিখেছিলাম, আই সি, ইউ সি, হি সিজ, ঠিক আছে, এরকম আই ডু, ইউ ডু, হি ডাজ, এরকম করে শিখেছিলাম। আই গো অথবা বলতাম, অথবা আই সি আমি দেখি, তুমি দেখো, ইউ গো, সরি ইউ সি তুমি যাও, ইউ গো তুমি করো, ইউ ডু সে যায়, হি গোজ সে দেখেছে, হি সিজ সে করে, হি ডাজ, ঠিক আছে। এবার পাস্ট টেন্সে যখন গেছে কি হয়েছে, পুরো সেন্টেন্সটা সেম রয়েছে, শুধু এই যে ভার্বের যে ফর্মগুলি আছে না, গো, সি, ডু, এগুলোর পাস্ট ফর্মটা ইউজ করতে হয়েছে। তাহলে কি হয়ে গেছিল, আই ওয়েন্ট, সি থাকলে স, আই স, ডু থাকলে আই ডিড, হয়ে গেল। মানে আমি গিয়েছিলাম, আমি দেখেছিলাম, আমি করেছিলাম, আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, আমি দেখেছিলাম আই স, আমি করেছিলাম হলে আই ডিড, হয়ে গেল। একটা দিয়ে আমি তিনটা এক্সাম্পল দিলাম। আর তুমি যখন ইউতে আসবে, এটা কি পার্সন ছিল, এটা ছিল ফার্স্ট পার্সনে। আই মানে কি ফার্স্ট পার্সন, ইউ মানে কি সেকেন্ড পার্সন ছিল, হি মানে কি থার্ড পার্সন ছিল, ছিল কি ছিল না, ছিল। তাহলে যখন আমি এটা ইউজ করছি তখন হি গোজ, তার মানে এটা কি হয়ে, আচ্ছা ইউটা বলে নিই, ইউ গো তাহলে এটা কি হয়ে যাবে, ইউ ওয়েন্ট, তারপরে ইউ স, তাহলে ইউ স, তারপরে কি হয়ে যাবে, ইউ ডিড, ইউ ডিড, ফাইন। এবার থার্ড পার্সনে চলে আসি, থার্ড পার্সনে যদি চলে আসি তাহলে কি হয়ে গেল, হি গোজটা কি হয়ে যাবে, হি ওয়েন্ট, সিজ থেকে কি হয়ে যাবে, সি, দেখো সিজ আছে, এখন অনেকে এখানে ভুল করে ফেলে, হি সিড এরকম বলে ফেলে, নো, সিজ তো সিজ শব্দটার মেইন ভার্ব কি, সি। এটা সিজ শব্দটা কোথা থেকে, যে এস বা ইএস যুক্ত হয়েছে কেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে না, এটা কোথা থেকে শব্দটা এসছে, সি থেকে। আর সি এর পাস্ট ফর্ম কি, স। তাহলে পাস্ট যখন আমরা করছি, পাস্ট টেন্সের যখন করছি, তখন সবসময় ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হয়। একটু আগে লিখেছিলাম যে কি লেখা থাকতে হবে, পাস্টের সময় সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, কিন্তু ভার্বের পাস্ট ফর্ম লাগবে বলেছিলাম, তার সঙ্গে অবজেক্ট লাগবে, তাহলে সেন্টেন্স আসবে, এই রুলসটা বলেছিলাম, ঠিক না। তাহলে ভার্বের পাস্ট ফর্ম লাগবে। তাহলে ভার্ব কে ছিল আমার এখানে, সিজ, সিজ থেকে তো সিজ তো মেইন ভার্ব না, ভার্ব হচ্ছে সি, আর সি এর পাস্ট ফর্ম কি, স। তাহলে এখানে সিজটা কি হয়ে যাবে, স হয়ে যাবে, কি হয়ে যাবে, স হয়ে যাবে। আর তারপরে ডাজটা কোথা থেকে এসছে, ডু থেকে এসছে, ডু থেকে ডাজ এসছে না, কেন, ডাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থেকে ইএসটা কানেক্ট হয়েছিল, কিন্তু মেইন শব্দটা কি ছিল, ভার্ব ডু, ডু এর পাস্ট টেন্স কি, ডিড, তাহলে এখানে কি হয়ে যাবে, ডিড হয়ে যাবে। তাহলে তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো পাস্ট টেন্সের মধ্যে সব ভার্ব একরকম হয়েছে। প্রেজেন্ট টেন্সে কি হয়েছে, প্রেজেন্ট টেন্সে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন অব্দি ম্যাচ হয়েছে। তুমি দেখো, আই গো, ইউ গো, আই সি, ইউ সি, আই ডু, ইউ ডু, তাহলে মানে প্রথম দুটো পার্ট এই ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন অব্দি ম্যাচ করেছিল। কিন্তু যখন থার্ড পারসনে গেছিল, এই যে থার্ড পারসনে গেছিল, তখন এস বাই এস কানেক্ট হয়ে গোজ হয়ে গেছে, সিজ হয়ে গেছে, ডাজ হয়ে গেছে। এটা চেঞ্জটা কখন হয়েছে, এস বাই এস শুধু প্রেজেন্ট টেন্সে। তো পাস্ট টেন্সে যখন গেছে সব কটা সেম, সব কটা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তাহলে এই জিনিসটা থেকে ইজিলি বোঝা যায় যে আমার ভার্বের সঙ্গে যে এস বাই এস কানেক্ট হয় সেটা শুধু প্রেজেন্ট টেন্সের মধ্যে হয়, পাস্ট টেন্সের মধ্যে এরকম কিছু ইউজ হয় না। তাহলে আমরা যে রুলসটা শিখেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা অথবা ইএস কানেক্ট হবে, এটা শুধু অ্যাপ্লিকেবল টু প্রেজেন্ট সিম্পল টেন্স। ক্লিয়ার, বুঝেছো না, ডাউট আছে, পুরো ক্লিয়ার, ফাইন, তোমাদেরও আশা করি ক্লিয়ার। তো এখন আমাদের এইটার মধ্যে তাহলে আমরা এতক্ষণ অবধি কি দেখলাম, টেন্স দেখলাম। টেন্স তিন রকমের হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্সের মধ্যে চারটা পার্ট আছে, পাস্ট টেন্সের মধ্যে চারটা পার্ট আছে, চারটা পার্ট আমি গেলাম না, জাস্ট প্রথম পার্টটা আমি তোমাদেরকে এখন দেখালাম এখানে। নেক্সট পার্টে এবার যাই, যদি এতটুকু অবধি ক্লিয়ার হয়ে থাকে তোমাদের। দেখো এখন অবধি পার্সন, তারপরে কি হয়েছে তোমার নাম্বার, প্রেজেন্ট ভার্বের ফর্ম, প্রেজেন্ট টেন্সে কি হয়, পাস্ট টেন্সে কি হয়, এগুলো হয়েছে। এবার প্রেজেন্ট টেন্সের মধ্যে কি, প্রেজেন্ট টেন্সের মধ্যে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কি সেটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? দেখো, এই যে আমি বলছিলাম আই গো টু মার্কেট, আই গো টু স্কুল বা আই গো টু অফিস, এইগুলো আমি রোজ রেগুলার বেসিসে করি না। আই ব্রাশ মাই টিথ এভরিডে, আমি রোজ আমার দাঁত ব্রাশ করি, এগুলো আমি এভরিডে করছি। সো দিজ আর মাই সিম্পল প্রেজেন্ট টেন্স, রাইট? বাট few sentences are there, few verbs are there, few activities are there which we always do in continuous mood. আমরা সবসময় কন্টিনিউয়াস মুডে আমরা করি। যেরকম নাও আই, আচ্ছা আমি যদি বলি আই স্পিক, আমি কথা বলি, তার মানে কি আমি বলছি আমি এখন কথা বলছি? না। এর আগে কথা বলেছি? না। আগামী দিন কথা বলবো সেটা বলেছি? না। আই স্পিক মানে নর্মালি আমি কথা বলি, এটা আমার অভ্যাস, ইটস মাই হ্যাবিট, আমি বুঝালাম। কিন্তু এখন যখন আমি ক্লাসটা নিচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলছি, তাহলে কি আমি স্পিক কি করছি? I am speaking. আমি কি বলছি? I am speaking. আমি কি করছি? স্পিকিং করছি। তাহলে এই জিনিসটা দেখো যে মেইন শব্দটা ছিল স্পিক, তার সঙ্গে কে যোগ হয়েছে? আইএনজি। তার মানে স্পিক তার সঙ্গে কানেক্ট হয়েছে আইএনজি, স্পিকিং। তার মানে কি আমি এখন যে কাজটা করছি, হোয়াট এভার অ্যাক্টিভিটি আই এম ডুইং রাইট নাও, আই এম কন্টিনিউইং, আমি কন্টিনিউ করছি, আমি রানিংয়ে আছি, অলরেডি রানিংয়ে। আই এম স্পিকিং, আই এম রাইটিং, ওকে, আই এম সিইং, আমি তোমাদেরকে দেখছি এখন, আই এম সিইং, রাইট? আমি যদি এখন দেখি কে কে লাইভে আছে, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি। সো আই এম সিইং কাকে? ইউ। আই এম সিইং ইউ, আই এম কি বলতে পারি? আই এম সিইং ইউ, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি। সো যেই কাজটা আমি কন্টিনিউয়াস মোডে করছি বর্তমানে দাঁড়িয়ে থেকে, সেটাকে আমি বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এটার রুলস কি? এটা যদি রুলস দেখতে যাও, বেশি কোনো মানে এত কোনো কিছু রুলস নেই। রুলস হচ্ছে সাবজেক্ট থাকবে, প্লাস ভার্ব থাকবে, প্লাস ভার্বের কোন ফর্ম থাকবে? আইএনজি ফর্ম থাকবে। ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম দিতে লাগবে। তার সঙ্গে তুমি অবজেক্ট লিখো, তার সঙ্গে তুমি কি দিতে পারবে? অবজেক্ট দিতে লাগে। তাহলে সাবজেক্ট যদি বলি রাম কি করছে? রাম ইজ কি? ধরো ওয়াচিং, তাহলে ওয়াচ মেইন শব্দ কি? ওয়াচ। ভার্ব কি? দেখা, ইংলিশ কি? ওয়াচ। আইএনজি দিতে লাগবে যেহেতু কন্টিনিউয়াস, তাহলে রাম ইজ ওয়াচিং দ্য মুভি, রাম মুভিটা দেখছে। তার মানে কি রাম ঘরের কোথাও বসে বা কোনো থিয়েটারে বসে মুভিটা দেখছে। এখন আমাকে কেউ ফোন করলো, হোয়ার ইজ রাম, আমাকে কেউ জিজ্ঞেস করলো, হাই তন্ময়, দিস ইজ শ্যাম দিস সাইড, উইল ইউ প্লিজ শেয়ার উইথ মি হোয়ার ইজ রাম নাও। কেউ আমাকে জিজ্ঞেস করলো, হাই তন্ময় তুমি কোথায় আছো, রাম কোথায় আছে বলতে পারো? আমি কি বলবো? ইয়েস আই নো হোয়ার ইজ রাম, আমি জানি রাম কোথায় আছে। হি ইজ ওয়াচিং দ্য মুভি, তার মানে কি সে ওই মোমেন্টে মুভিটা ওয়াচ করছে, কন্টিনিউ দেখে যাচ্ছে, বসে ভেবে দেখছে, মুভি দেখছে। সো রাম ইজ ওয়াচিং, তার মানে এটা কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? কোনো ডাউট আছে? ঠিক আছে। এখন তুমি যদি এটাকে দেখো, তাহলে এটাতে কি করেছি? মেইনলি কিছু চেঞ্জ করিনি, জাস্ট চেঞ্জ করেছি ভার্বের সঙ্গে আইএনজি করেছি। যেরকম আগে যখন লিখতাম, তাহলে কি লিখতাম? রাম ওয়াচেস মুভিজ, ওয়াচের সঙ্গে ইএস লাগিয়েছিলাম। কেন? প্রেজেন্ট, এটা কি ছিল? প্রেজেন্ট টেন্স ছিল, আর কি ছিল? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন ইএস কানেক্ট করেছিলাম। এখন এটা করব না, করে এখন কি করব? এখন শুধু ওয়াচের সঙ্গে আইএনজি লাগিয়ে কন্টিনিউয়াস বানিয়ে দেব। ক্লিয়ার? এটার আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। এবং এটা দেখো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সবার ক্ষেত্রে সেম। কিরকম? আই এম ওয়াচিং, আই এম কি? ওয়াচিং, আমি দেখছি। ইউ আর ওয়াচিং, তুমি দেখছো। ইউর সঙ্গে কি বসে? আর বসে, এটা মনে রাখতে হবে কিন্তু। দেখো আমরা কি বলবো এটাতে বলবো এম ইজ আর, এই তিনটা জিনিস থাকে। এর মধ্যে এমটা কার সঙ্গে বসে? ফার্স্ট পারসনের সঙ্গে বসে। ইজ কার সঙ্গে বসে? ইজ কার সঙ্গে বসবে? ভেরি গুড, থার্ড পারসনের সঙ্গে বসবে। তুমি বলেছো, ভেরি গুড, থার্ড পারসনের সঙ্গে বসবে। আর কার সঙ্গে বসবে? ভেরি গুড, সেকেন্ড পারসনের সঙ্গে বসবে। কার সঙ্গে বসবে? সেকেন্ড পারসনের সঙ্গে বসবে। কেন? ইউ আর ভেরি গুড, তুমি খুব ভালো। তাহলে আমি ভালো না, অন্য একজন ভালো না, তুমি ভালো। তাহলে তুমি মানে সেকেন্ড পারসন। সো ইউ আর ওয়াচিং মানে এটা হচ্ছে ফার্স্ট পারসনের জন্য, এটা হচ্ছে সেকেন্ড পারসনের জন্য। আর এখানে যদি বলি রাম বা হি বা শি, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? ইজ ওয়াচিং। আর যদি এখানে দে বলি, তাহলে কি হবে? দে আর ওয়াচিং। এটা আবার কি রে বাবা? এটা হচ্ছে থার্ড পারসনের মধ্যে দুটো আছে, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। দে মানে কি? প্লুরাল।
আর রাম হি সি এগুলো মানে কি সিঙ্গুলার, কিন্তু দুটোটাই কি আবার দুটোটাই আমার থার্ড পারসন, দুটোটাই কি থার্ড পারসন। তো থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার একটা আছে, প্লুরাল একটা আছে। সিঙ্গুলার হলে কি হবে, নাম হি সি, তখন ইজ হয়, ঠিক আছে। তাহলে ইজ দিয়ে আমরা কি বুঝেছি, ইজ হলে আমরা সিঙ্গুলারকে বুঝি। দেখো অনেক কিছু বুঝে যাচ্ছি। ইজ দিয়ে কাকে বুঝি, সিঙ্গুলারকে বুঝি। আর দিয়ে কাকে বুঝি, আর দিয়ে প্লুরালকে বুঝি, মানে মাল্টিপল, একের অধিক, মোর দেন ওয়ান। দেন উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ আর ইজ ডিনোটিং টু মাই প্লুরাল। ওয়াচিং, ওয়াচিংই রয়ে গেছে, ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি। কেন কন্টিনিউয়াস টেন্স করছি, কেন কন্টিনিউয়াস টেন্স করছি, বুঝেছি না? কিছু ডাউট আছে? ক্লিয়ার কি না? অ্যাটলিস্ট আমাকে বলুন যারা অ্যাটলিস্ট লাইভে আছেন, যে এইভাবে যেভাবে এটা ডিসকাশন করছি এভাবে বোঝা যাচ্ছে কিনা, অর ইট ক্যান বি মোর সিম্পলিফাইড, আরো সোজা করে বোঝানো যেতে পারে। দেখুন বোঝানোর তো কোনো শেষ নেই, বাট এইভাবে বোঝানো যাচ্ছে কিনা বা বুঝতে পারছে কিনা, যারা একদম বেসিক থেকে যদি কেউ থাকে তাহলে বুঝতে পারছে কিনা। তো জল খাবো। ওকে, দেন নেক্সট যদি আমরা পার্টটাতে যাই, এটা কি ছিলাম, এটা কি দেখেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখেছি। এখন কি দেখবো, পাস্ট কন্টিনিউয়াস দেখবো। এখন কি দেখবো, পাস্ট কন্টিনিউয়াস। আমি প্রেজেন্ট পাস্টটাই নিচ্ছি, তারপরে ফিউচার পার্টটাতে যাবো, কারণ প্রেজেন্ট পাস্টে সবার বেশি কনফিউশন লাগে। প্রেজেন্ট পাস্ট যদি ক্লিয়ার করে নিতে পারি, পরের ক্লাসে আমি ফিউচারগুলো কভার করে নিতে পারবো। বাট দেখিয়ে দেবো, আজকে দেখিয়ে দেবো ফিউচারের পার্টটাও। দেখুন এখানে কিচ্ছু চেঞ্জ হবে না, শুধু খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে এম এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। এম এর পাস্ট টেন্স কি, ওয়াজ। এম কিসে হয়, প্রেজেন্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে ওয়াজ হয়ে যাবে। ইজ প্রেজেন্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। আর প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, পাস্ট টেন্সে কি হয়ে যায়, ওয়ার, কি হয়ে যায়, ওয়ার হয়ে যায়। বাকি আর কিচ্ছু চেঞ্জ নেই। যেখানে ছিল আই এম ওয়াচিং, এটা যাবে কি আই ওয়াজ ওয়াচিং। আমি দেখছিলাম, ইউ আর ওয়াচিং, ইউ ওয়ার ওয়াচিং। কেন, আর এর পাস্ট টেন্স কি, ওয়ার, এই যে এখানে লিখেছি, আর এর পাস্ট টেন্স কি, ওয়ার। তাহলে ইউ ওয়ার ওয়াচিং, তুমি দেখছিলে। রাম বা হি শি ইজ ওয়াচিং, ইজ কি হয়ে যাবে, ওয়াজ ওয়াচিং, ঠিক আছে। কেন, পাস্ট টেন্স করছি তো, ইজ এর পাস্ট টেন্স কি, ওয়াজ। তাহলে রাম ওয়াজ ওয়াচিং বা হি ওয়াজ ওয়াচিং, প্রেজেন্টে কি ছিল, ইজ, এখন পাস্টে কি হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে। দে আর ওয়াচিং, এটা কি হয়ে যাবে, দে ওয়ার ওয়াচিং, দে ওয়ার ওয়াচিং। কেন, আর এর পাস্ট টেন্স কি, ওয়ার। ইজ থেকে ওয়াজ হয়ে যায় পাস্ট টেন্সে, আর এম থেকে কি হয়ে যায়, এম থেকে ওয়াজ হয়ে যায়। তো সিম্পলি যদি বলি আমি এম আর ইজ, এটাকে পাস্ট টেন্সে কি বলা যেতে পারে, ওয়াজ বলা যেতে পারে। আর যেটা আর এ আর ই আর থাকবে, সেটা কি হয়ে যাবে, ওয়ার হয়ে যাবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে আমার রুলস কি পড়লো, আমি যদি এখন এটা মুছে ফেলি, আমি যদি এখন এটা মুছি, তাহলে কি দেখা যাবে আমার এখানে, যদি আমি এখানে মুছে ফেলি, তাহলে কি কন্টিনিউয়াস, পাস্ট কি কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের রুলস কি হলো, তাহলে বসবে, তার সঙ্গে ভার্ব বসবে, ভার্বের সঙ্গে কি বসবে, আইএনজি বসবে, নাকি না বসবে না, বসবে। এর আগে কি বসবে, এর আগে বসবে আমাদের পাস্ট টেন্সের যে ভার্বের যেগুলো থাকে, কিরকম, ওয়াজ আর ওয়ার, এই দুটো বসাতে লাগবে, অক্সিলারি ভার্বের এই পার্টগুলো লিখতে লাগবে। দেন অবজেক্ট বসবে, কিরকম ভাবে, এই যে বললাম রাম ওয়াজ ওয়াচিং, রাম ওয়াজ ওয়াচিং, কি করছিল, রাম দেখছিল, তাহলে কি হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে। এই যে ওয়াজ বসাতে হবে, আর ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব মানে কি ওয়াচ, তার সঙ্গে কি আইএনজি, এই জিনিসটা নতুন এসছে এখানে, ওয়াজ বা অথবা ওয়ার বসাতে লাগবে। তাহলে রাম ওয়াজ ওয়াচিং, তারপর দ্য মুভি বা হোয়াট এভার আপনি যেটা লিখতে চান সেটা লিখতে পারেন। সো এইভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াসও দেখতে পেরেছি। এখন যদি আমি কম্পেয়ার করি, এক সাইডে প্রেজেন্ট আর এক সাইডে পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের মধ্যে তাহলে কি হলো, আই এম ডুইং, এটা পাস্ট টেন্সে কি হয়ে যাবে, আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। রাম ইজ স্পিকিং, রাম কথা বলছে, পাস্ট টেন্সে কি হয়ে যাবে, রাম
ওয়াজ স্পিকিং, ঠিক কিনা? আই না, অন্য কিছু একটা বলি, হি ইজ প্লেয়িং, এটা কি হয়ে যাবে? হি কি হবে বলো তো? ভেরি গুড, হি ওয়াজ প্লেয়িং, সে খেলছিল। ভেরি ইজি, খুব ইজি। শুধু এম থেকে কি হয়েছে? ওয়াজ হয়েছে। ইজ থেকে কি হয়েছে? ওয়াজ হয়েছে। ইজ থেকে কি হয়েছে? ওয়াজ হয়েছে। দে আর ডুইং, দে আর ডুইং, তারা করছে। পাস্ট টেন্সে কি হয়ে যাবে? দে ওয়ার ডুইং, তারা করছিল। তাহলে আমি যদি এখন কিছু ইংলিশ লাইন প্র্যাকটিস করি তাহলে কি বলতে পারি? দে ওয়ার ডুইং ভেরি ওয়েল, তারা খুব ভালো করছিল, ঠিক কি না? দে আর ডুইং ভেরি ওয়েল, তারা খুব ভালো করছিল, হয়ে গেল আমার এটা পাস্ট টেন্সে। তা আর থেকে কি হয়ে গেল? ওয়ার হয়ে গেল। সো লাইক দিস প্যাটার্ন উই হ্যাভ টু প্র্যাকটিস অ্যাট হোম। আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু প্র্যাকটিস উইথ দিস থিংস অন অ্যাট হোম অন রেগুলার বেসিসে করতে হবে। তাহলে কি কি দেখেছি এখন অবধি? প্রেজেন্ট আর পাস্টের দুটো পার্ট দেখেছি। একটা পার্ট দেখেছি সিম্পল পার্ট, একটা দেখেছি কন্টিনিউয়াস পার্ট, ঠিক কি না? এইবার যাব ফিউচারে। ফিউচারটা 2 মিনিটে হয়ে যাবে। এইটারও কি দেখবো? এইটারও সিম্পল দেখবো, আবার কন্টিনিউয়াসটা দেখবো ফিউচার টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, ফিউচার মানে কোনগুলো? যেগুলো হচ্ছে ফিউচার, ভবিষ্যৎ, মানে ভবিষ্যৎ নিয়ে যেগুলো আমরা বলবো, কি বলবো? ফিউচার নিয়ে বলছি। যেরকম দেখুন, আমি যদি বলি আমি যাই, তাহলে আই গো, প্রেজেন্ট টেন্সে শিখেছি, সিম্পল ফিউচার করছে। এখন পাস্ট টেন্সে কি ছিলাম? আই ওয়েন্ট। এখন ফিউচারে কি হয়ে যাবে? আই উইল গো। তাহলে নতুন কি আসলো? উইল আসলো, বাস হয়ে গেছে। যেরকম রাম গোজ, রাম যায়, পাস্ট টেন্সে কি হয়েছিল? রাম ওয়েন্ট। এখন কি হয়ে যাবে? রাম উইল গো। তাহলে কি বুঝলাম? তাহলে ফিউচারের রুলস কি হয়ে যাবে? ফিউচারের রুলস হয়ে যাবে সাবজেক্ট থাকবে, ঠিক আছে, তার সঙ্গে শ্যাল অথবা উইল, যে কোনো একটা আমরা ফিউচারে ব্যবহার করি, বসবে। তারপর কি হয়ে যাবে? ভার্বের মেইন ফর্ম। কি ফর্ম? মেইন ফর্ম বসবে। কেন? কারণ কি, রামের সঙ্গে কি লিখেছি? উইলের পরে গো লিখেছি। গোটা কি? মেইন ফর্ম। একটু আগে বলেছি, গো ওয়েন্ট গন। কি বলেছিলাম? গো ওয়েন্ট গন। তারপর যদি বলি সি, স, সিন, এগুলো কি ভার্বের ডিফারেন্ট ফর্ম। প্রথমটা কি ফর্ম থাকে? প্রেজেন্ট ফর্ম। এরপরটা কি ফর্ম? পাস্ট ফর্ম। এরপরটা কি ফর্ম? পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো ফিউচারের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট, তারপর শ্যাল উইল বসবে, তারপর কি হবে? ভার্বের মেইন ফর্ম বসবে। এখন আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, যে আচ্ছা আমাকে বলতে পারো যে আমি কখন শ্যাল ইউজ করব, কখন উইল ইউজ করব। সিম্পলি একটা জিনিস ধ্যানে রাখবে, আমি একদম বলি, সাধারণত এখনকার মডার্ন ইংলিশে শ্যালটা ইউজ খুব কম হয়। ইট ইজ ভেরি লিমিটেড, ইট হ্যাজ ভেরি লিমিটেড ইউজ। উইল ইজ হাইলি প্রেফার্ড বাই এভরিওয়ান, সবাই উইলটাকে প্রেফার করে। দ্যাটস ওয়াই, সে কারণে কি হয়, সবাই উইলটাকে ব্যবহার করে। সাপোজ এখন উইল দিয়ে কি বোঝায়, শ্যাল দিয়ে কি বোঝায়? সাপোজ কেউ আমার বাড়িতে আসলো, এসে আমাকে ইনভিটেশন করলো যে টুমোরো ইজ মাই বার্থডে, ইউ হ্যাভ টু কাম টু মাই হোম অ্যাট ইভিনিং 7 PM, বিকেল 7টার সময় তোমাকে আমার বাড়িতে আসবে আমার জন্মদিন উপলক্ষে, আমাকে ইনভিটেশন দিল। এখন আমি কি বলতে পারি? আমি বলতে পারি ওকে, আমি যাব। এখন যদি এরকম হয় যে আমি যাওয়াটা কোনো নিশ্চয়তা নেই, ইট ইজ নট সার্টেন দ্যাট আই উইল গো অ্যান্ড দেয়ার ইজ নো কনফার্মেশন অন ইট দ্যাট ওয়েদার আই এম গোয়িং অর নট, ইন দ্যাট কেস হোয়াট ইউ ক্যান সাজেস্ট ওকে আই শ্যাল গো। সো ওকে আই শ্যাল গো মিনস আই উইল ট্রাই টু গো। আমি যদি বলি আই শ্যাল গো, তার মানে হচ্ছে আই উইল ট্রাই টু গো। তুমি সিম্পলি আমি কি বলি? যাওয়ার, ঠিক আছে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে যাওয়ার চেষ্টা করব। তো আমি কি বলি? আই উইল ট্রাই টু গো। এটা না বলে তুমি কি বলতে পারো? ইয়েস ওকে আই শ্যাল গো। মানে ইম্পর্টেন্স কম দিয়েছ। তাহলে কি ইনভিটেশনে বার্থডে পার্টিতে তুমি যেতে পারো, নাও যেতে পারো। আর যদি তুমি বলো ওকে আই উইল গো, তার মানে কি বোঝা গেল? যে মোটামুটি কনফার্ম তুমি যাবি। সো শ্যাল আর উইলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আজকের দিন এটাই, যে শ্যাল হলো একটু লো প্রায়োরিটি বোঝাচ্ছে, হোয়ার হ্যাজ উইল যদি ইউজ করো তাহলে তোমার প্রায়োরিটি বেশি বোঝাচ্ছে। ওকে, তাহলে এটা গেল কি আমার ফিউচারের মধ্যে, সিম্পল ফিউচারটা গেল।
এবার কি আসতে পারে কন্টিনিউয়াস, যেরকম কিরকম হতে পারে আই উইল বি গোয়িং টু স্কুল টুমোরো, আই উইল বি গোয়িং টু স্কুল টুমোরো। তাহলে এটা কি দেখলাম, আই মানে কি সাবজেক্ট, এখানে কি হয়ে গেছে উইল বি হয়ে গেছে। তো সবসময় মনে রাখবে উইল বি অথবা শ্যাল বি এই দুটো ইউজ হবে কখন, ফিউচার কন্টিনিউয়াসে। কখন, ফিউচার কন্টিনিউয়াস, মানে ভবিষ্যতে যখন কোনো একটা কাজ আমি করিতেই থাকিব, মানে কন্টিনিউয়াস পজিশনেই থাকবো। আমি কালকে এরকম সময় আবার আরেকটা ভিডিও বানাতেই থাকবো, কালকে আমি এরকম সময় আবার তোমাদের সঙ্গে আরেকটা ক্লাস করতেই থাকবো। যে জিনিসটা আমি শিওর যে কালকে ওই দুপুরবেলা, কালকে আগামীকালকে বা আগামী সোমবার দিন মানডেতে আমি ওই সময়টাতে দুপুর 3টার সময় মাঠেতে ফুটবল খেলিতেই থাকিব, মানে আই উইল বি রানিং আর প্লেইং ফুটবল অন গ্রাউন্ড, পার্টিকুলারলি অন দ্যাট। আমি যদি জানি যে ওই দিন ওই সময়টাতে আমি ওই কাজটা করতেই থাকবো, তাহলে হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। লাইক যেমন আজকে বিকেলে একটা এক্সাম্পল, আমি আজকে বিকেলে কিছু রান্না করবো, সো আই উইল বি কুকিং চিকেন অ্যাট 3 PM, আমি 3টার সময় চিকেন কুকিং করিতে থাকবো। তো তুমি যদি আমাকে ফোন করো, তুমি কি পাবে যে আমি রান্না করে কুকিং করছি। সো দ্যাট ইজ মাই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বুঝেছো? ওকে, সো এটাই লিখেছি। আই মানে কি সাবজেক্ট, উইল বি বা শ্যাল বি বসবে, আর ভার্বের সঙ্গে আইএনজি বসবে। ভার্বের সঙ্গে কি বসবে, আইএনজি। এর জন্য গোয়িং, গো এর সঙ্গে কি হচ্ছে গোয়িং আছে, তারপর অবজেক্ট যেটা আছে সেটা তো তোমার অবজেক্ট আছেই। তাহলে তুমি কি দেখলে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সাবজেক্ট আছে আর এখানে উইল বি বা শ্যাল বি ব্যবহার হয়। একটু আগে কি ছিল, শ্যাল অথবা উইল বা উইল অথবা শ্যাল, এখন বি শব্দটা নতুন চলে এসছে, এখন উইল বি অথবা শ্যাল বি ইউ হ্যাভ টু ইউজ, তোমাকে উইল বি বা শ্যাল বি ইউজ করতে হবে। দেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, এর জন্য গোয়িং হয়েছে, আর দেন অবজেক্ট হয়ে যাবে। অথবা রাম উইল বি কি করবে, রাম উইল বি প্লেইং, খেলিতে থাকবে। রাম কি করবে, খেলিতে থাকবে। কি খেলতে থাকবে, ফুটবল অ্যাট 3 PM টুডে, আজকে দুপুর 3টার সময় রাম ফুটবল খেলিতেই থাকিবে। মানে কি বুঝালাম, রামের আজকে দুপুর 3টার সময় খেলা আছে এবং খেলাটা সে কোথায়, মাঠে খেলবে। এবং ওই 3টার সময় কি কন্ডিশনে তাকে পাবো, 3টার সময় ওকে মাঠে আমি খেলতে দেখতে পাবো। এর জন্য আমি লিখেছি রাম উইল বি প্লেইং। রাম কি করবে, উইল বি করবে। কেন, প্লেইং করবে। প্লেইং কেন, প্লে হচ্ছে মেইন শব্দ, তার সঙ্গে আইএনজি, যেটা রুলসে শিখেছিলাম। ভার্ব থাকবে, তার সঙ্গে আইএনজি থাকবে। কি খেলবে, ফুটবল খেলবে 3 PM, সেটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আজকে ক্লাসের মধ্যে এখন অবধি আমরা কি দেখলাম, টেন্স দেখলাম। টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার দেখলাম। আর তার কি দেখলাম, দুটো ক্যাটাগরি সবগুলোতে দেখেছি, সবগুলোতে দুটো ক্যাটাগরি দেখেছি। একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল ফিউচার টেন্স, আরটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই 6 রকমের ক্যাটাগরি, প্রত্যেকটা থেকে দুটো করে 6 রকমের ক্যাটাগরি আজকের ক্লাসে ডিসকাস করেছি এবং আশা করি মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট ক্লাসে আমি বাকি পার্টগুলো কন্টিনিউ করব, যখন সময় আমি রোজ আমি বলছি এখন থেকে রোজ আমি কিছু না কিছু টপিক নিয়ে তোমাদের সামনে আসবো, ডিসকাস করব। যদি মনে হয় যে এই ভিডিওটা একটু ইনফরমেটিভ, কোথাও না কোথাও কোনো না কোনো জিনিস খুব তোমার ভালো লেগেছে, তুমি কোথাও জিনিস পছন্দ করেছো, তোমার এই জিনিসটা খুব ভালো এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে, তুমি প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, প্লিজ আপনাদেরকে প্লিজ একটা শেয়ার করে দিন, বিকজ এটা থেকে অনেকে অনেক কিছু জানতে পারবে। আর যে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি বলছি, এখন থেকে রেগুলার বেসিস আমি চেষ্টা করবো নতুন কিছু টপিক এনে সবার সামনে ডিসকাস করার, সেটা আমি করব। প্রথম দিনের ভিডিওতে আমি অলমোস্ট 2000 ভিউজ পেয়েছি, এর জন্য অ্যাগেন এন্ড অ্যাগেন আবার থ্যাংক ইউ। চাইবো এই ভিডিওটা তো আপনারা ম্যাক্সিমাম রিচ সবার কাছে পৌঁছে দিন, যারা স্পেশালি 6, 7, 8, 9, 10, 11, 12 যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা। টেন্স যদি ক্লিয়ার থাকে, গ্রামারের প্রত্যেকটা পার্ট কিছুই না, তোমার জন্য কিছু না যদি তুমি টেন্স ক্লিয়ার করে রাখতে পারো। আর টেন্স ক্লিয়ার করে রাখার বা বাকি পার্টগুলো ক্লিয়ার কিভাবে করবে সেটার জন্য আমি আছি, পুরো সঠিকভাবে গাইড করবো। এতক্ষণ অবধি যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ একবার শেয়ার করে দেবে। নমস্কার, থ্যাংক ইউ, ভালো থাকবে।